electron displacement in covalent bonds. Very easy. Covalent bond organic compounds is covalent bonding. Each and every organic compound এর বেসিক পার্টগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং দিয়ে হতে থাকে। তো এই যে কোভ্যালেন্ট বন্ডসগুলো হয় সেই কোভ্যালেন্ট বন্ডসের মধ্যে ইলেকট্রনের শিফটিং হতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ ইলেকট্রনের শিফটিং কী করে হতে পারে? তার জন্য আমাদের কতগুলো এফেক্টের কথা পড়তে হবে। ইন্ডাকটিভ এফেক্ট, তো এফেক্টগুলোর নেম কী কী? ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমারিক এফেক্ট, এখানেই আসবে আমাদের রেজোনেন্স পড়তে হবে। তো এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হাইপার কনজুগেশন পড়তে হবে। সো অ্যাট ফার্স্ট আমরা স্টাডি করব ইন্ডাকটিভ এফেক্ট। হোয়াট ইজ ইন্ডাকটিভ এফেক্ট? ভেরি ইজি। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে গিয়ে এটা একটা পার্মানেন্ট এফেক্ট, যেটা কিনা অ্যারাইজ করে, ধর কোনো একটা কার্বন যে অ্যাটমসগুলো রয়েছে সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচড রয়েছে, আর তার সাথে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাটাচড রয়েছে। Electronegative element is directly attached to that carbon chain. So when that electronegative element is directly attached to that carbon chain, then what happens ke ওই electronegative যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা কি করতে থাকে, এটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে পারে, কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ হতে পারে, কোনো ফাংশনাল গ্রুপ মেবি হতে পারে। তো জেনারেলি যখন এগুলো এই সিঙ্গেল চেনের মধ্যে থাকে তখন কি হয়, ওরা না অ্যাট্রাক্ট করতে থাকে। কাকে অ্যাট্রাক্ট করতে থাকে? এখানে যে ডাবল বন্ডস থাকে সেই ডাবল বন্ডগুলোকে ওরা অ্যাট্রাক্ট করতে থাকে টুয়ার্ডস ওদের ডিরেকশন। তো যখনই ওরা এটাকে পুলিং করতে থাকে বন্ড পেয়ার ইলেকট্রনসগুলোকে টুয়ার্ডস ওদের ডিরেকশনে, তখন এটা কি হবে, পার্শিয়ালি এ তো ডেল্টা মাইনাস হোল্ড করবে, এটা আমরা পোলারিটি পড়েছিলাম, বন্ড পোলারিটি কেমিক্যাল বন্ডিংয়ে। তো এটা পার্শিয়ালি ডেল্টা পজিটিভ হয়ে যাবে। এর পরের জন যে থাকবে সে এতটা ডেল্টা পজিটিভ হবে। তারপরে যে থাকবে এটাকে এইভাবে ইন্ডিকেট করা হয়, ডেল্টা প্লাস প্লাস অর ডেল্টা, এরকম সিম্বল দেওয়া হয়। তারপরের জন। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে ইলেকট্রনসগুলো যখন এখান থেকে শিফটিং হচ্ছে, ইলেকট্রনসগুলো যখন ওখান থেকে ওরা অ্যাট্রাক্ট করছে, তখন কি হয়, আর পুলিং করছে, তখন এই কার্বনগুলো পার্শিয়ালি পজিটিভ নেচার হোল্ড করছে, অ্যান্ড ওই হ্যালোজেনটা কি হোল্ড করছে, পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই এই প্রসেসটাকে আমি কি বলি, দ্য প্রসেস অফ ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রনস। দ্য প্রসেস অফ ডিসপ্লেসমেন্ট of sigma electron, এই ডিসপ্লেসমেন্টটা কিসের থ্রুতে হচ্ছে? along the saturated carbon chain, along the saturated carbon chain due to the presence of polar covalent bond at the end of the chain. Is called inductive effect. The process of displacement of sigma electron, এই যে সিগমা ইলেকট্রনগুলো ছিল এটাকে ডিসপ্লেস করছে along the saturated carbon chain due to the presence of polar covalent bond is called inductive effect. এবার এই ইন্ডাকটিভ এফেক্টটা কতটা কার্বন অবধি ভ্যারি করতে পারে?
জেনারেলি ফার্স্ট কার্বনটা তো খুব অ্যাট্রাক্টেড হচ্ছে, তো ফার্স্ট কার্বনের ডেল্টা প্লাসটা ভেরি ভেরি হাই হচ্ছে, তারপরে সেকেন্ড কার্বনেও তাই হচ্ছে, থার্ড কার্বন অবধি জেনারেলি ধরে নেওয়া হয় যে এই ইন্ডাকটিভ এফেক্টটা চলতে থাকে গ্র্যাজুয়ালি, তারপরের কার্বনগুলোতে এর এফেক্টটা অতটা গ্রেটার হয় না। আই রিপিট, ফার্স্ট যে কার্বনগুলো থাকে C1 C2 C3 এগুলো ভালো করে এফেক্টেড হয়, তারপরে যত আমি এগোতে থাকবো C4 এখানে অতটা এফেক্ট হবে না, C1 C2 C3 এগুলো গ্রেটারলি এফেক্টেড হয়। ওকে, ডান। এবার তাই বলে নেওয়া হয় যে ইন্ডাকটিভ এফেক্ট ইজ নেগলিজেবল in C4 carbon atom and the inductive effect gradually decreases as we move from C1 to C2 to C3. যত এদিক থেকে মুভ করতে থাকবো এই ডিরেকশনে তত ইন্ডাকটিভ এফেক্টটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকবে। So this effect decreases sharply as we move away from that polar covalent bond and it is almost negligible in C4 carbon atom. C4 এটা অলমোস্ট নেগলিজেবল হয়ে যায়। তো ডান, এটা হোয়াট ইজ ইন্ডাকটিভ এফেক্ট, ভেরি ভেরি ইজি। নেক্সট আপ ইজ টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট। হ্যাঁ বল। না, এটা কিসের সিম্বল এটা দেখ পড়েছিলি যখন আমাদের পোলার কোভ্যালেন্ট বন্ড পেতাম, ফর এক্সাম্পল HCl, তখন আমরা কি দেখতাম, এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলোকেও যত নিচের দিকে অ্যাট্রাক্ট করছে নিজের দিকে, তো এটা ডেল্টা মাইনাস হতো, এটা ডেল্টা প্লাস, তার মানে কি পার্শিয়ালি ইলেকট্রন ক্যাপচার করছে বলে ডেল্টা মাইনাস, কমপ্লিট যদি ইলেকট্রনটা ক্যাপচার করে ফেলে, এটা আজকেই পড়বি, ধর এই বন্ডের ইলেকট্রনটা কমপ্লিটলি ও নিয়ে নিল, তখন সেটা হচ্ছে Cl মাইনাস H প্লাস, মানে বন্ডটা ব্রেক করে দেবে। বাট যদি বন্ডের ইলেকট্রনটা শিফট হয়, বন্ডটা ব্রেক হচ্ছে না বাট বন্ডের ইলেকট্রনটা শিফট হচ্ছে, দেন হোয়াট হ্যাপেন্স, দেন এটা পার্শিয়ালি ডেল্টা মাইনাস, মানে ওর মধ্যে একটা নেগেটিভ ক্যারেক্টার আসছে, আর ওটা পার্শিয়ালি ডেল্টা প্লাস পাচ্ছে। এই সিম্বলটা জেনারেলি হতো পোলার কোভ্যালেন্ট বন্ডিংয়ের সময়। ওকে, সো টাইপ, হ্যাঁ, টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট, কত টাইপসের ইন্ডাকটিভ এফেক্ট হতে পারে? ইন্ডাকটিভ এফেক্ট জেনারেলি দুটো পার্টে আমরা ইন্ডাকটিভ এফেক্টকে ক্লাসিফাই করতে পারি। কি কি? একটা হচ্ছে প্লাস আই এফেক্ট, একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। সো হোয়াট ডু ইউ মিন বাই প্লাস আই এফেক্ট অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই মাইনাস আই এফেক্ট? এদের মধ্যে একটাকে আমরা বলবো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর EWG। দিস ইজ কল্ড ইলেকট্রন withdrawing group. What do you mean by electron withdrawing group? Very very easy. যারা ইলেকট্রনটাকে উইথড্র করে নেয়, কোথা থেকে উইথড্র করবে ইলেকট্রনটাকে উইথড্র করে নেবে বন্ডের, পোলার কোভ্যালেন্ট বন্ড নিয়ে পার্টিসিপেট করেছে, এরা কি করছে, এরা ইলেকট্রনটাকে অ্যাট্রাক্টিং পাওয়ার রয়েছে হাইড্রোজেনের থেকে, দ্যাট ইজ ওয়াই এরা কি করবে, ইলেকট্রনটাকে উইথড্র করে নেবে। ফর এক্সাম্পল, এদের এক্সাম্পলস কী কী হতে পারে? COOR, যে কোনো হ্যালোজেন হতে পারে, NO2 হতে পারে, সায়ানো হতে পারে, COOH হতে পারে, এনি কাইন্ড অফ হ্যালোজেন হতে পারে, NO2 হতে পারে। তো এরা কি করে, এরা এই গ্রুপটা যখন এখানে প্রেজেন্ট থাকবে, দে উইথড্রজ দ্য ইলেকট্রন
towards themselves. So that is why they are called electron withdrawing group. The substituents having electron attracting power more than hydrogen. Having electron attracting power more than hydrogen are called electron withdrawing group. Electron withdrawing group. So this is electron withdrawing group, and after this আসে electron donating group. So এটা ছিল ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। নাও দ্য কোয়েশ্চেন ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে আমরা মাইনাস আই দিয়ে ইন্ডিকেট করি। দিস ইজ কল্ড মাইনাস আই। কেন? ইলেকট্রনটাকে উইথড্র করছে, নিজের দিকে টেনে নিচ্ছে, দ্যাট ইজ ওয়াই দোজ আর কল্ড মাইনাস আই এফেক্ট। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটাকে আমরা কি বলি? মাইনাস আই এফেক্ট। And the next one is electron donating group. Electron donating group. What is electron donating group? Electron donating group হচ্ছে গিয়ে এরা ইলেকট্রনটাকে ডোনেট করে দেবে। এদের এক্সাম্পলস কি হতে পারে? ইলেকট্রন যে ডোনেট করছে, এরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপের এক্সাম্পল হতে পারে যারা ইলেকট্রনের উপর সাবস্টিটিউয়েন্টস হ্যাভিং ইলেকট্রন অ্যাট্রাক্টিং পাওয়ার লেস দ্যান হাইড্রোজেন বলতে পারি এখান থেকে। সো সাবস্টিটিউয়েন্টস হ্যাভিং ইলেকট্রন অ্যাট্রাক্টিং পাওয়ার লেস দ্যান হাইড্রোজেন is called electron donating group. তো এরা ইলেকট্রনকে ডোনেট করে দেবে, এদের ইলেকট্রনের উপর অ্যাট্রাকশন অতটা নেই। তো এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইট ইজ ইন্ডিকেটেড অ্যাজ প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট, হ্যাঁ। This is called plus I effect. Done. আচ্ছা, এবার আমরা জানবো এই যে মাইনাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট, এদের সিকোয়েন্স কিরকম হতে পারে। মাইনাস আই এফেক্টের একটা সিকোয়েন্স রয়েছে যে কার মাইনাস আই এর টেন্ডেন্সি কত গ্রেটার। আই রিপিট, মাইনাস আই এর টেন্ডেন্সি কার কত গ্রেটার। তো অনেকগুলো গ্রুপসই তো এখানে থাকতে পারে, তো এদের মধ্যে কার টেন্ডেন্সি কত গ্রেটার হবে। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট ডান, এর মধ্যে এবার সিকোয়েন্সটা দেখব। তাহলে ইন্ডাকটিভ এফেক্টে যদি আমরা সিকোয়েন্স দেখি তাহলে কি হতে পারে? হাইয়েস্ট হয় NO2, দেন হয় সায়ানাইড, COOH, COOR, তারপরে হ্যালোজেনদের মধ্যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটার পরে হচ্ছে গিয়ে মিথক্সি OCH3, C6H5 বেনজিন গ্রেটার দেন হাইড্রোজেন। এটা গেল মাইনাস আই এফেক্ট।
plus I effect. CCH3 whole thrice. এটা হচ্ছে মাইনাস আই এফেক্টের সিকোয়েন্স। মাইনাস আই এফেক্টের সিকোয়েন্স মানে মাইনাস আইটা পরপর যদি কার হাইয়েস্ট হবে, তারপরে মাইনাস আই ট্রেন্ডটা এটা। প্লাস আই এফেক্টের ট্রেন্ড যদি দেখি তাহলে CCH3 হোল থ্রাইস, তারপরে আসে CH3 হোল টুয়াইস CH, CH3 CH2, এটা হচ্ছে প্লাস আই এর টেন্ডেন্সি। More substituted the alkyl group, stronger is the plus I effect. অ্যালকিল গ্রুপটা যত সাবস্টিটিউটেড হবে তত ওর প্লাস আই এফেক্টটা গ্রেটার হবে, এটাই আমরা এখানে দেখলাম ইজিলি। So what is ring chain isomerism? Ring chain isomerism, very easy. সেম কেমিক্যাল ফর্মুলা, বাট কোনো একটা জায়গায় ওটা এক্সিস্ট করছে অ্যাজ রিং, কোনো একটা জায়গায় ওটা এক্সিস্ট করছে অ্যাজ চেন ফরম্যাট, সেটাকে আমি বলবো রিং চেন আইসোমারিজম। ফর এক্সাম্পল, তোর কাছে একটা কম্পাউন্ড রয়েছে C4H8, তো C4H8 এইভাবে থাকতে পারে 1 2 3 4 H3 H2 H, এটা ডাবল বন্ড দিলে দেখ হয়ে যায় H2, তবে দেখ 8টা হচ্ছে 3 2 5 6 7 হয়ে গেল না 8 আছে, সো 8টা হয়ে গেল C4H8। সিমিলারলি দেখ এই কম্পাউন্ডটা দেখ, এটা যদি রিং শেপটে থাকে তাহলে ইচ অ্যান্ড এভরি কার্বনের কাছে দেখ দুটো করে হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে। ভালো করে জাজ কর, দুটো করে হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে। তো দেখ C4H8 ডান, এটা একটা ফর্মুলা হতে পারে, এটা ছাড়াও এটাও হতে পারে CH3, না না রিং লাইক স্ট্রাকচারই, এটা কমপ্লিট রিং আবার এটা কমপ্লিট চেন, দ্যাট মিন্স কেমিক্যাল ফর্মুলা সেম থাকছে, বাট ওটা চেইন ফরম্যাটেও থাকতে পারে অর রিং ফরম্যাটে থাকতে পারে। রিং আর চেন একসাথে থাকবে এরকম কোনো কথা নেই, মানে কমপ্লিটলি রিং ফরম্যাটেও থাকতে পারে ওই সেম কেমিক্যাল ফর্মুলা নিয়ে, আবার ওটা চেইনও ফর্ম করতে পারে। সো দিস ইজ কল্ড রিং চেইন আইসোমারিজম। So compounds having same chemical formula, compounds having same chemical formula but possessing as ring or open chain structures are called ring chain isomerism.
ডান। এখান থেকে রিং চেন আইসোমারিজম জানার থেকে আরেকটা পার্ট যেটা কোয়েশ্চেন করে এখান থেকে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা জানতে হবে। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, জেইতেও আসে। কী কোয়েশ্চেন? এটা তো ইজিলি তুই জেনে ফেললি। এবার তোকে ধর কেউ কোয়েশ্চেন করলো, আমি তোমাকে C4H8 ফর্মুলাটা দিলাম, কেমিক্যাল ফর্মুলা, হাউ মেনি আইসোমার্স আর পসিবল হ্যাভিং দিস মলিকুলার ফর্মুলা? এরকম কতগুলো আইসোমার্স পসিবল হতে পারে, সেটা কি করে জাজ করবি তুই? তার জন্য আমাদের একটা নতুন টার্ম জানতে হয়, দ্যাট ইজ কল্ড DBE। দিস ইজ ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। সো হোয়াট ইজ DBE? এর কতগুলো আইসোমার্স পসিবল সেটা জাজ করার জন্য আমাদের একটা সিম্পল ক্যালকুলেশন করতে হবে, যাতে কিনা আমি DBE ক্যালকুলেট করতে পারি। DBE এর ভ্যালুটা কী করে ক্যালকুলেট করতে পারি? V-2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি এখান থেকে ইজিলি DBE এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এগুলো কি? এনটা কি? এন হচ্ছে গিয়ে নাম্বার অফ অ্যাটম। এনটা হচ্ছে তোর, তুই এখানে যে নাম্বার অফ অ্যাটমটা নিয়েছিস, এন হচ্ছে নাম্বার অফ ডিফারেন্ট কাইন্ডস অফ, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, খুব ইজি হয়ে যাবে। ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাটমস প্রেজেন্ট। ভিটা কি? ভিটা হচ্ছে গিয়ে ভ্যালেন্সি অফ ইচ অ্যাটম। ভ্যালেন্সি অফ ইচ অ্যাটম। ডান। তাহলে ধর তোর কাছে আমি একটা কোয়েশ্চেন করলাম, ফর এক্সাম্পল C3H6O, এর কতগুলো স্ট্রাকচার্স পসিবল আর আইসোমার্স পসিবল? তুই কী করবি? ফর্মুলা অ্যাপ্লাই করবি। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে কী করলি? হাফ দিলি, এই যে হাফটা, থার্ড ব্র্যাকেট, কতগুলো অ্যাটম প্রেজেন্ট? দেখ, তিনটে অ্যাটম প্রেজেন্ট না, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তো ফার্স্টে কে প্রেজেন্ট? কার্বন। কটা প্রেজেন্ট? তিনটে। 3 ইন্টু, ফার্স্টে কার্বনেরটা করছি, ভি, কার্বনের ভ্যালেন্সি কত? 4 মাইনাস 2, এটা হয়ে গেল তোর কার্বনেরটা। এবারে কে রয়েছে? প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেন কটা রয়েছে? 6। হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1 মাইনাস 2 প্লাস অক্সিজেন কটা রয়েছে? একটাই, সরি একটাই। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 মাইনাস 2। টোটালটা লাস্টে কি আছে? প্লাস 1 আছে। এটা ডিভাইডেড বাই 2, টোটালটা হয়ে গেল লাস্টে প্লাস 1। এটা করলে কত আসে? তুই 2টাকে এখানেও রাখতে পারিস, যা ইচ্ছে। তাহলে করলে কত আসে? 3 ইন্টু 2 প্লাস 6 ইন্টু মাইনাস 1 প্লাস, এটা 0 হয়ে গেল, ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়ে গেল? প্লাস 1। 6 মাইনাস 6 প্লাস 0 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এটা কেটে যায়, তাহলে আলটিমেটলি 1। তার মানে একটাই DBEর ভ্যালু 1। এবার এখান থেকে একটা জিনিস জাজ করতে হবে, DBEর ভ্যালু 1 এটা কি ইলাস্ট্রেট করে? ভ্যালু অফ DBE 1 মানে এটা ইলাস্ট্রেট করে যে এখানে আইদার 1 ডাবল বন্ড থাকতে পারে অর 1 রিং থাকতে পারে। DBEর ভ্যালু 1, এটা কি ইমপ্লাই করে? দিস ইন্ডিকেটস এটা কি ইন্ডিকেট করতে পারে? DBEর ভ্যালু 1 মানে হচ্ছে 1 ডাবল বন্ড, একটা ডাবল বন্ড থাকতে পারে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? 1 রিং, আইদার একটা ডাবল বন্ড থাকতে পারে আর একটা রিং থাকতে পারে। এবার ধর তুই কোনো একটা ক্যালকুলেশন করলি, সেখানে তোর DBEর ভ্যালু 2 আসলো, সেটা কি ইমপ্লাই করে? ভালো করে বুঝবি। ফার্স্ট 2 ডাবল বন্ড, দুটো ডাবল বন্ড থাকতে পারে। সেকেন্ড, দুটো রিং থাকতে পারে। থার্ড, একটা ট্রিপল বন্ড থাকতে পারে, 1 ট্রিপল বন্ড। ডান। এটা ছাড়া কি থাকতে পারে? 1 ডাবল বন্ড থাকতে পারে প্লাস 1 রিং, এটাও তো হতে পারে। 1 ডাবল বন্ড থাকতে পারে প্লাস 1 রিং থাকতে পারে।
ট্রিপল বন্ড মানে হচ্ছে ডিবির ভ্যালু 2 মানে সেখানে একটা ট্রিপল বন্ড থাকতে পারে, মানে 2 মানে এখানে তুই ধরতে পারিস দুটো পাই বন্ড আর কি, ডিবিটা পাই বন্ডটাকে ইন্ডিকেট করছে, তাহলে দুটো পাই বন্ড কোথায় থাকে, একটা ট্রিপল বন্ডেই থাকে না। তো এইভাবে কিন্তু আমরা জাজ করতে পারি। এবার ধর কোথাও ডিবির ভ্যালু 4 আসলো, জিনিসটা আস্তে আস্তে কতটা কমপ্লিকেটেড হবে, ধর ডিবির ভ্যালু 4 আসলো, তাহলে কি কি হতে পারে? 4 ডাবল বন্ড, হ্যাঁ এতগুলো হতে পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, ক্লিয়ার হয়ে যাবে। দেখ 4টে ডাবল বন্ড থাকতে পারে, আর 4টে রিং থাকতে পারে, আর কি কি থাকতে পারে? ট্রিপল বন্ড কটা থাকতে পারে? দুটো ট্রিপল বন্ড থাকতে পারে, কারেক্ট, দুটো ট্রিপল বন্ড থাকতে পারে। এক্স্যাক্ট, দুটো ডাবল বন্ড থাকতে পারে, দুটো রিং থাকতে পারে, একটা, হ্যাঁ কারেক্ট, 3 ডাবল বন্ড প্লাস 1 রিং। সেকেন্ড, ফিফথ ক্রাইটেরিয়া 2 ডাবল বন্ড 2 রিং। তারপরে ক্রাইটেরিয়া 1 ডাবল বন্ড 3 রিং থাকতে পারে। আচ্ছা এবার দেখ, ধর একটা কম্পাউন্ড দিয়ে দিই, তার C3H6O যেটা দিয়ে আমরা দেখছিলাম, তার স্ট্রাকচারগুলো এক এক করে আমরা জাজ করা স্টার্ট করি। C3H6O ছিল, তাহলে তার কতগুলো আইসোমার্স পসিবল একটু জাজ করে দেখি এগুলো কী কী আইসোমার পসিবল। তাহলে তার ডিবির ভ্যালু কত এসেছিল? 1। ডিবির ভ্যালু 1 মানে কি একটা ডাবল বন্ড থাকতে পারে। এবার কোয়েশ্চেন হচ্ছে ডাবল বন্ডটা কোথায় থাকবে? কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে পারে, আবার কার্বন অক্সিজেনও ডাবল বন্ড থাকতে পারে, তাই না? তো যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে তার স্ট্রাকচার কীরকম হতে পারে? আমাকে এই ফর্মুলাটাও রাখতে হবে। ধর কার্বন অক্সিজেন ডাবল বন্ড রয়েছে, CH3 C ডাবল বন্ড CH3, দেখ C3H6O, দেখ কার্বন 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 অক্সিজেন ডাবল বন্ড থাকলে এটা হয়। যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে কি হয়? দেখ এটারই এনলিক ফর্ম হয়ে যায় না, কিটো এনল ফর্ম, কার্বন কার্বন ডাবল বন্ড হয়েছে, এটা এনলিক ফর্ম না, কিটো ফর্ম এনলিক ফর্ম, এটা CH2 হবে। সেম দেখ করে দেখ। আচ্ছা এই দুটো হতে পারে। এটা ছাড়া আর কি হতে পারে? কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে তাহলে তার রেসপেক্টে OH-টা কত টাইপসের থাকতে পারে? এটা থাকতে পারে CH3 CH ডাবল বন্ড CHOH, তিনটে 6টা, এটাও হতে পারে। এবার তোকে তার মধ্যেও ভ্যারাইটি দেখতে হবে কত টাইপের হতে পারে। OH-এর পজিশনাল আইসোমার হতে পারে না, এটা পজিশনাল আইসোমার হতে পারে। ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হতে পারে, CH2 ডাবল বন্ড CH2OH। আমার ফর্মুলা সেম রাখারই কথা, প্রত্যেকটাতে দেখ ফর্মুলা একই আছে, C3H6O। এখানে কি আছে না, এটা ঠিক নেই। CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2OH, এটা পসিবল না। এটা পসিবল না, এটা ফর্মুলা হচ্ছে না। OCH3 এটা হতে পারে, ফাংশনাল গ্রুপ চেঞ্জ করলাম, এস্টার হয়ে গেল। এবার যদি সাইক্লো ফর্মে যাস, একটা তো সাইক্লিক রিং হতেই পারে না, তাহলে এরকম হতে পারে, এটা একটা হতে পারে, 3টে কার্বন রয়েছে 1 2 3, তার রেসপেক্টে একটা সাইক্লিক রিং হতে পারে। এটা ছাড়া এটা হতে পারে, এটা একটা রিং হতে পারে, একটা দুটো 3টে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এখান থেকে ইজি কোয়েশ্চেন করে।
আজকে একটা এক্সাম্পল দেখালাম, এরপরে এর অনেকগুলো এক্সাম্পল করাবো, সমস্যা নেই। জেনারেলি এটা দিলে ফাংশনাল গ্রুপ দিয়ে দেবে না, তোদের এমনি কোনো একটা অ্যালকেন দিয়ে দেবে, তার কতগুলো ফরম্যাট পসিবল। ইজি ইজি কোয়েশ্চেন করো, ওটা নিয়ে টেনশন নেই। যেমন ধর তোকে দিল C4H6, এর কতগুলো পসিবল আইসোমার্স জাজ করো, সেখানেও ডিবি ক্যালকুলেট করে করতে হবে। ফাংশনাল গ্রুপ দিয়ে খুব কমই দেয়, ফাংশনাল গ্রুপ দিয়ে তাও এটা একটা দেখালাম, ডিবি ভ্যালু দিয়ে নেক্সট দিন আরও ডিসকাশন হবে। ওখানে মিথাইল গ্রুপের পরে ডয়টেরিয়াম আর হাইড্রোজেনটা অ্যাড করে দিবি, ডান। এটা মাথায় রাখবি, ইট ইজ এ পার্মানেন্ট এফেক্ট। It is a permanent effect. আর এটার জন্য কি হয় না, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, and it affects the boiling point, the high boiling point, and dipole moment. So then this is inductive effect. After inductive effect আমাদের যেটা পড়তে হবে, that is called electromagnetic effect. Okay, so next up is electromagnetic effect. What is electromagnetic effect? Very very easy. এখানেও মাইনাস ই এফেক্ট প্লাস ই এফেক্ট হবে আগেরবার ইন্ডাকটিভ এফেক্টের মতো। তো ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট কী বলে, আগেরবার দেখেছিলাম আমরা পার্মানেন্ট ট্রান্সফার, এই পার্মানেন্ট এফেক্ট ছিল। এই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টটা কিন্তু টেম্পোরারি এফেক্ট। এই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টটা, দিস ইজ এ টেম্পোরারি এফেক্ট, ইট ইজ এ টেম্পোরারি এফেক্ট। তো ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টটা আলটিমেট হয় কি, এটা যদি কোনো অ্যাটম মাল্টিপল বন্ড দিয়ে কানেক্টেড থাকে, ইট ইজ এ টেম্পোরারি এফেক্ট। আর এটা কখন হতে থাকে, এটা যদি ধর দুটো অ্যাটম মাল্টিপল বন্ড দিয়ে জয়েন্ট থাকে, তখন তার মধ্যে মাল্টিপল বন্ড মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দিয়ে কানেক্টেড থাকে, তখন তার মধ্যে এই এফেক্টটা দেখা যায়। এই এফেক্টটা আলটিমেটলি হয় কি, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হয়। ধর তোর কাছে একটা এরকম বন্ড রয়েছে, তো এই বন্ডের ইলেকট্রনটা যদি কমপ্লিটলি ট্রান্সফার্ড হয়ে এখানে ধর চলে গেল অক্সিজেনের কাছে, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তো যদি কমপ্লিট ট্রান্সফার হয় তাহলে আলটিমেটলি এটা প্লাস হয়ে যায়, যার কাছে ইলেকট্রনটা মুভ করে মাথায় রাখবি সেটা মাইনাস হয়ে যায়। যার দিকে ইলেকট্রনটা কমপ্লিটলি মুভ করছে, দুটো ইলেকট্রন যে অ্যাকসেপ্ট করে নিচ্ছে সে কমপ্লিটলি মাইনাস হবে, নেগেটিভ হবে, আর যার কাছ থেকে ইলেকট্রনটা মুভ করে যাচ্ছে সে প্লাস হয়। সো তাহলে এখানে কি বলতে পারি, মাল্টিপল বন্ডের মধ্যে যখন কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হচ্ছে, দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। হ্যাঁ, এই জন্য পজিটিভ নেগেটিভ চার্জ হয়েছে। আয়ন্স কখন হতো, কমপ্লিটলি যদি এটা ব্রেক করে যেত, তো সিঙ্গেল বন্ড হলে তখনই আয়ন ফর্ম করে দিত, এখনও আয়ন ফর্ম করবে অবভিয়াসলি। না না, আয়নিক বন্ড হবে না। আমরা আগেই পড়েছিলাম যে পোলার কোভ্যালেন্ট বন্ড বলে একটা টার্ম হয়। পোলার কোভ্যালেন্ট বন্ড কারা, যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়েছে, সেগুলো পোলার কোভ্যালেন্ট বন্ডে হবে। সো এটাকে আমরা কি বলতে পারি, ইট ইজ দ্য কমপ্লিট ট্রান্সফার
complete transfer of electron electrons of a multiple bond it is a complete transfer of an electron of a multiple bond to one of the bonded atoms under the influence of attacking reagent এখানে কি হচ্ছে ইলেকট্রনটার কমপ্লিট ট্রান্সফার হবে কিন্তু এটা কখন হবে যদি অ্যাটাকিং রিয়েজেন্ট থাকে দেন আই রিপিট এটার মধ্যে যদি আমি রিয়েজেন্ট অ্যাড করি তবেই কিন্তু এটা রিভার্সড হয়ে যাবে যদি রিয়েজেন্ট রিমুভড তো এবার দেখ এটা দুটো এফেক্ট হতে পারে কিভাবে দুটো এফেক্ট হতে পারে ধর ইলেকট্রনটাই পাই বন্ডটাকে অ্যাটাক করলো এটা টাইপস অফ ইলেকট্রোম্যাটিক এফেক্ট টাইপস অফ ইলেকট্রোম্যাটিক এফেক্টের মধ্যে ফার্স্ট যেটা পড়বো প্লাস ই এফেক্ট আর একটা হয় মাইনাস ই এফেক্ট প্লাস ই এফেক্টটা কী জিনিস ভেরি ইজি প্লাস ই এফেক্ট মানে হচ্ছে গিয়ে ধর এখন এই যে ডাবল বন্ড রয়েছে আর পাই বন্ডটা রয়েছে তার মধ্যে অ্যাটাক করছে ইলেকট্রোফাইল অ্যাটাক করছে ধর হ্যাঁ বল কার্বন কেন হাইপোভ্যালেন্ট এই তো চারটে বন্ড তো 1 2 3 4 এদিকে কোনো কিছু অ্যাটাচড রয়েছে ওটা আমরা দেখাচ্ছি না শো করছি না ওই বন্ডসগুলো অ্যাটাচড রয়েছে আচ্ছা এবার ধর এই যে ডাবল বন্ডটা রয়েছে এই ডাবল বন্ডের মধ্যে ইলেকট্রনটা এবার বাইরে থেকে কোনো একটা রিয়েজেন্ট আসলো যেই একটা রিয়েজেন্ট আসলো H+ ধর আসলো এর মধ্যে পাই বন্ডটা অ্যাটাক করবে যেই পাই বন্ডটা অ্যাটাক করবে তো একটা সাইডে ভালো করে বুঝবি পাই বন্ড অ্যাটাক করা মানে কি হচ্ছে পাই বন্ড অ্যাটাক করা মানে হচ্ছে গিয়ে এর ছিল এরকম ফার্স্টে ডাবল বন্ডটা ব্রেক করছে পাই বন্ড অ্যাটাক করছে তার জন্য যেই ব্রেক করছে তো এর মধ্যে একজন প্লাস হবে একজন মাইনাস হবে বিকজ একজন কমপ্লিটলি ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে ধরে নিলাম একজন এই কার্বনটা কমপ্লিটলি ইলেকট্রনটা নিচ্ছে সো মাইনাস নাও দ্য কোয়েশ্চেন ইজ যে মাইনাস হচ্ছে H+টা তার কাছে অ্যাড হয়ে যাচ্ছে তাহলে এখানে গিয়ে হাইড্রোজেনটা অ্যাড হয়ে গেল তাহলে তার অল্টারনেটিভ কার্বনটা অলওয়েজ প্লাস হয়ে থেকে গেল এখানে সো দিস ইজ প্লাস ই এফেক্ট তাহলে কখন বলবো if the electron of the pi bond transferred to the atom of a double bond to which the reagent is added I repeat if the electron transferred to the atom এই যে ইলেকট্রনটা ছিল এটা transferred to the atom to which the reagent is added যে অ্যাটমটার মধ্যে রিয়েজেন্টটা অ্যাড হচ্ছে যদি ইলেকট্রনটা ওখানেই ট্রান্সফার্ড হয় ওখানে ট্রান্সফার্ড হচ্ছিল বলে এখানে মাইনাস হচ্ছিল দেন দিস ইজ কল্ড প্লাস ই এফেক্ট if the electron of the pi bond if the electrons of the pi bond transfers to the atom to which the reagent is added is called plus E effect
তো এটা হচ্ছে প্লাস ই এফেক্ট। যে কার্বনটার কাছে এখানে রিয়েজেন্টটা অ্যাড হচ্ছে, দ্যাট ইজ হাইড্রোজেনটা এখানে রিয়েজেন্ট, সেটা অ্যাড হলো, সেই কার্বনটাই আগে থেকে আমাদের টোটাল ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে কার্বনের কাছেই গেছিলো। সো দ্যাট ইজ কল্ড প্লাস ই এফেক্ট। ওকে, ডান। এর আরেকটা ক্রাইটেরিয়া কি হয়, আরেকটা টাইপ হয় মাইনাস ই এফেক্ট। সো হোয়াট ইজ মাইনাস ই এফেক্ট? এর অপোজিটটা হবে, ভেরি ভেরি ইজি। এখন যেটার সাথে রিয়েজেন্টটা অ্যাড হবে তার অল্টারনেটিভ যে অ্যাটমটা রয়েছে সেই অ্যাটমটা কমপ্লিট ইলেকট্রনটা অ্যাড করে নেবে। ফর এক্সাম্পল, এখন আমরা দেখছি মাইনাস ই এফেক্ট। সো হোয়াট ইজ মাইনাস ই এফেক্ট? ফর এক্সাম্পল তোর কাছে এটা ছিল সি ডবল বন্ড, তো তুই এখন রিয়েজেন্ট দিচ্ছিস সায়ানাইড মাইনাস, সিএন মাইনাস। তো সিএন মাইনাসটা অ্যাটাক করবে কাকে? এই কার্বনকে। যেই কার্বনকে অ্যাটাক করবে ওটা কোথায় চলে যাবে? এই পাই বন্ড ইলেকট্রনটা ওখানে চলে যাবে। পাই বন্ড ইলেকট্রনটা ওখানে চলে গেলে আলটিমেটলি এটা দেখতে কীরকম? কার্বন ছিল, এখানে সায়ানাইডটা অ্যাড হয়ে গেছে, এখানে এই ডবল বন্ডটা এর কাছে উঠে যাওয়া মানে এটা কি হয়ে গেছে? মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে এটা কেন হলো? এই ডাবল বন্ডটা এখানে উঠছে মানে এটা মাইনাস, তাহলে অবভিয়াসলি এটা প্লাস পাবে, যে প্লাস পাবে তার কাছে এই মাইনাসটা রিয়েজেন্টটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আলটিমেটলি কী হলো? দেখ, রিয়েজেন্টটা যেখানে অ্যাটাচড হচ্ছে, রিয়েজেন্টটা যে অ্যাটমে অ্যাটাচড হচ্ছে তার পাশের কার্বনটা, তার পাশের অ্যাটমটা ইলেকট্রনটা কমপ্লিটলি অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সো the electrons of the pi bond, the electrons of the pi bond transfers to the atom transfer to the atom other than which the electrons of the pi bond transfer to the atom other than which accepts the reagent. So this is called minus I effect. এখান থেকে একটা জিনিস মাথায় রাখবি, এইগুলো তো আনস্যাচুরেটেড সিস্টেম। এই আনস্যাচুরেটেড যে সিস্টেমগুলো রয়েছে, আনস্যাচুরেটেড সিস্টেম, এখান থেকে আমরা একটা জিনিস জাজ করতে পারি। এই আনস্যাচুরেটেড সিস্টেমের কাছে যখনই কোনো নিউক্লিওফাইল আসে তখন সেটা মাইনাস ই এফেক্ট শো করে, আর যখন কোনো ইলেকট্রোফাইল আসে তখন সেটা প্লাস ই এফেক্ট শো করে। এবার কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ স্যার ইলেকট্রোফাইল অ্যান্ড হোয়াট ইজ নিউক্লিওফাইল? ভেরি ভেরি ইজি। হোয়াট ইজ ইলেকট্রোফাইল অ্যান্ড হোয়াট ইজ নিউক্লিওফাইল, এটা আরেকটু পরেই ডিসকাস করার আছে, তখন ক্লিয়ার হয়ে যাবে। তবু বলে রাখি, নেমের মধ্যে অ্যান্সার থাকে নিউক্লিওফাইল, মানে যারা নিউক্লিয়াসকে অ্যাটাক করে, দোজ আর কল্ড নিউক্লিওফাইল। এবার নিউক্লিয়াস ইটসেলফ কী হয়? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, তো নিউক্লিয়াস হয় পজিটিভ। সো নিউক্লিওফাইল মানে যারা পজিটিভকে অ্যাটাক করে, তো যারা পজিটিভকে অ্যাটাক করে তারা নিজে কী হবে? নেগেটিভ। সো দিস আর টার্মড অ্যাজ নিউক্লিওফাইল, এটাকে ইন্ডিকেট করা হয় NU মাইনাস। তাহলে দেখ, আনস্যাচুরেটেড সিস্টেমের কাছে যদি কোনো নিউক্লিওফাইল আসে তখন সেটা কী এফেক্ট শো করবে? মাইনাস ই, সরি। আর আনস্যাচুরেটেড সিস্টেমের কাছে যদি কোনো ইলেকট্রোফাইল আসে, ইলেকট্রোফাইল কেন বলছি? বিকজ দিস ইজ প্লাস। সো এটাকে আমি এভাবে ইন্ডিকেট করতে পারি, আনস্যাচুরেটেড সিস্টেম প্লাস নিউক্লিওফাইল
মাইনাস ই এফেক্ট, আর আনস্যাচুরেটেড সিস্টেম প্লাস ইলেকট্রোফাইল প্লাস ই এফেক্ট। তো এই হচ্ছে প্লাস ই এফেক্ট আর ইলেকট্রোমারিক এফেক্ট, আর এটা হচ্ছে মাইনাস ই এফেক্ট। ডান। রেজোনেন্স और mesomeric effect। What is resonance? রেজোনেন্সটা আলটিমেটলি হচ্ছে গিয়ে ধর এবার রেজোনেন্সটা স্টার্টিং পয়েন্ট কোথা থেকে, রেজোনেন্সটা কেন স্টার্ট হলো, রেজোনেন্সটা শুরু হলো কোথা থেকে, এই রেজোনেন্সের কনসেপ্টটা আসলো কোথা থেকে। রেজোনেন্সের কনসেপ্টটা আসলো বেনজিন থেকে। কীভাবে কনসেপ্টটা আসলো? দেখ, বেনজিন যে স্ট্রাকচার হয় বেনজিনের এরকম স্ট্রাকচার হয়। তো এবার ডাবল বন্ডের পজিশনগুলোকে বেনজিনের ফিক্সড নাকি ওটা এইভাবেও থাকতে পারে? আচ্ছা, তো এটা কি করেছিল? কেকুল স্ট্রাকচার আর লুই স্ট্রাকচার বলা হয়। সায়েন্টিস্টের নাম ছিল কেকুল। সায়েন্টিস্ট কেকুলে কি বলেছিল, তো এদের মধ্যে উনি বললেন যে এই স্ট্রাকচারসগুলোর মধ্যে না ইন্টারচেঞ্জ পসিবল। আই রিপিট, এই স্ট্রাকচারসগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ পসিবল। কেন ইন্টারচেঞ্জ পসিবল? বিকজ আমরা এখানে ফিক্সড নেই যে এই যে বন্ডসগুলো রয়েছে, আমরা জানি যে আমি যদি এটাকে মার্কিং করি, দিস ইজ 1 2 3 4 5 and 6। তো যদি এই স্ট্রাকচারটা হোল্ড করে তাহলে তো এই 1 আর 6 এর মধ্যে ডাবল বন্ড রয়েছে, 4 and 5 এর মধ্যে ডাবল বন্ড, অ্যান্ড 2 আর 3 এর মধ্যে ডাবল বন্ড। তো রেদার দ্যান 1 আর 2 দেখ সিঙ্গেল বন্ড রয়েছে, 4 and 3 এর মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে, 5 and 6 এর মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে। তো অবভিয়াসলি সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ, এটা বন্ডিং থেকে পড়ে এসেছি, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ আর ডাবল বন্ডের বন্ড লেন্থের মধ্যে ডিফারেন্স রয়েছে। তো এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড লেন্থ আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কত হওয়ার কথা? কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তার বন্ড লেন্থ হওয়ার কথা 1.54 অ্যাংস্ট্রমের কাছাকাছি, নিয়ারলি অ্যাবাউট 1.54 অ্যাংস্ট্রম। আর যদি এটা কার্বন কার্বন ডবল বন্ড হয় তখন তার বন্ড লেন্থটা হওয়ার কথা 1.34 অ্যাংস্ট্রম। ডান। বাট অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট যে এই বেনজিন রয়েছে না, এই বেনজিনের যে কার্বন কার্বন অ্যাটমসগুলো রয়েছে, 6টা কার্বন কার্বন অ্যাটমস রয়েছে, এই 6টা কার্বন কার্বন অ্যাটমসগুলোর মধ্যে যে বন্ডসগুলো রয়েছে, ইচ অ্যান্ড এভরি বন্ড তার বন্ড লেন্থটা হয় অলমোস্ট 1.39 অ্যাংস্ট্রম। আই রিপিট, এটা ইচ অ্যান্ড এভরি বন্ডের জন্য। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আসলো যে ইচ অ্যান্ড এভরি বন্ডের জন্য যদি বন্ড লেন্থ হয় 1.39 অ্যাংস্ট্রম, দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরি বন্ড ইজ ইকুইভ্যালেন্ট। আমরা ডাবল বন্ড হলে তার বন্ড লেন্থ 1.34, যদি সিঙ্গেল বন্ড হতো তাহলে এত হওয়ার কথা। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দিস স্ট্রাকচার তো 3টে বন্ডের বন্ড লেন্থ এত হওয়ার কথা, 3টে বন্ডের বন্ড লেন্থ এত হওয়ার কথা। বাট রেদার দেন দেখা যায় যে বেনজিনের যে স্ট্রাকচার রয়েছে প্রেজেন্ট, তার মধ্যে ইচ অ্যান্ড এভরি বন্ড 6 বন্ড তাদের বন্ড লেন্থগুলো ইকুয়াল, দ্যাট ইজ 1.39 অ্যাংস্ট্রম। তো এটা ইন্ডিকেট করে যে যে বন্ডসগুলো রয়েছে বন্ডসগুলো ইকুইভ্যালেন্ট, এই ইকুইভ্যালেন্ট বন্ড ওর মধ্যে রয়েছে, সেম বন্ডসগুলো রয়েছে। তো এই যে সেম বন্ডগুলো রয়েছে, এখান থেকে এদের কনসেপ্টটা আসলো যে এই যে বেনজিনটা রয়েছে এই স্ট্রাকচারসগুলো ভ্যারি করতে পারে। স্ট্রাকচারগুলো ভ্যারি করতে পারে কীভাবে? তো তখন ওদের মধ্যে এই জাস্টিফিকেশন আসলো যে ধর এটা স্ট্রাকচারটা এরকম রয়েছে, এই ডাবল বন্ড ক্যান শিফট
এই ডাবল বন্ডগুলো শিফট করে নিই এদের মধ্যে, এটা আবার শিফট করে, দ্যাট মিনস এই স্ট্রাকচারসগুলো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। তো এই ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারগুলোকে বলা হয় ক্যানন, এই টোটাল এগুলোকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্মস অফ ইচ আদার, দিস আর কল্ড ক্যানোনিক্যাল ফর্ম। তো এখান থেকে আমাদের এই রেজোনেন্সের কিন্তু কনসেপ্টটা আসে। তো আলটিমেট রেজোনেন্সের কনসেপ্টটা কি বলে? রেজোনেন্সের কনসেপ্টটা আলটিমেটলি বলে হচ্ছে গিয়ে, if a molecule can be assigned two or more structures if a molecule can be assigned two or more structures, none of which is capable of describing all the properties of the compound, then the actual structure is called the canonical form, then the actual structure is canonical form or resonance hybrid of these structures. তাহলে রেজোনেন্সের স্টার্টিং পয়েন্টটা এখান থেকে, যে রেজোনেন্সে যে আমরা দেখছিলাম বেনজিন রিংটা রয়েছে, সেই বেনজিন রিংয়ের আমরা এক্সপেক্ট করছিলাম ওখানে ডাবল বন্ড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গেল বন্ড থাকবে, বাট আলটিমেটলি দেখছি ওখানে এমন একটা বন্ডিং রয়েছে যেটা কিনা ডাবল বন্ডও না অর সিঙ্গেল বন্ডও না, তো পার্শিয়াল ডাবল বন্ড নেচার বলতে পারি, বিকজ ওদের বন্ড লেন্থগুলো সিঙ্গেল বন্ডের থেকে গ্রেটার অ্যান্ড এই সিঙ্গেল বন্ডের থেকে লেস অ্যান্ড ডাবল বন্ডের থেকে গ্রেটার, ইন্টারমিডিয়েট পজিশনে রয়েছে। তো এখান থেকে রেজোনেন্সের স্টার্টিং পয়েন্ট, রেজোনেন্সটা এখান থেকে স্টার্ট হলো। এবার রেজোনেন্সের কতগুলো রুলস রয়েছে। সবাই কি রেজোনেন্স করতে পারবে? না, সবাই রেজোনেন্স করতে পারবে না, তার জন্য কিছু ক্রাইটেরিয়াস লাগে। কী কী ক্রাইটেরিয়াস লাগে? সো এটা আমরা জানতে পারি কন্ডিশনস অফ রেজোনেন্স থেকে। রেজোনেন্সের কন্ডিশনের জন্য মেইনলি যেটা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ, এটা ডান, ওকে, এটা লিখে না, ওকে। তো রেজোনেন্সের জন্য যে ক্রাইটেরিয়াটা মেইনলি লাগে, যেটা অলওয়েজ মাথায় রাখবি, সেটা হচ্ছে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। ধর কার্বনই রয়েছে, ফর এক্সাম্পল কার্বন ছাড়া যে কোনো অ্যাটম থাকতে পারে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এই প্যাটার্নটা যদি থাকে তবে এরা রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। আই রিপিট, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। অর এটা ছাড়াও, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা ছাড়া হতে পারে ধর ডাবল বন্ড রয়েছে, দেন সিঙ্গেল বন্ড রয়েছে,
বাট এখানে কোনো একটা ইলেকট্রন এনরিচড এলিমেন্ট রয়েছে যার কাছে লোন পেয়ার রয়েছে, ইলেকট্রন, তো এটাকে বলতে পারিস ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার। এই ক্রাইটেরিয়াটা থাকলেও কিন্তু এরা রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে। তো এই যে রেজোনেন্সে পার্টিসিপেট করবে বা রেজোনেন্সে পার্টিসিপেশন কীভাবে হতে পারে, যে এর কিছু কিছু জিনিস যেগুলো আমাদের অলরেডি কেমিক্যাল বন্ডিংয়েও ছিল। ফর এক্সাম্পল ধর তোদের কাছে রয়েছে RC OH, আর এই অ্যাসিডটা রয়েছে, এটা কি করে রেজোনেন্সে, এটা কি আলটিমেটলি রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে? হ্যাঁ পারে। তার কারণ কি, লোন পেয়ার, সিঙ্গেল বন্ড, এই যে পাশে ডাবল বন্ড। তো এটা কি করে পার্টিসিপেট করতে পারে? আর মাথায় রাখবি এই রুলসগুলো আমরা জানবো, তখন দেখবো যে রেজোনেন্স স্ট্রাকচারের মাঝে এরকম সিম্বলাইজ করতে হয়। বিকজ রেজোনেন্স স্ট্রাকচারটা কি হয় আলটিমেটলি, এটা কোনো পিওর স্ট্রাকচার নয় কিন্তু। তো এই স্ট্রাকচারটা কি হয়, চেঞ্জ হতে থাকে অলওয়েজ। এটা থেকে ইন্টার কনভার্টেড হয়ে অন্য একটা স্ট্রাকচারে যায়, ওটা থেকে ইন্টার কনভার্টেড হয়ে অন্য একটা স্ট্রাকচারে যায়। তো এটা হচ্ছে এই স্ট্রাকচারসগুলো ইন্টার কনভার্সন হতে থাকে নিজেদের মধ্যে। তো এখানে কি হতে পারে, এই ডটেড লাইনে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে লাস্টে গিয়ে ওই স্ট্রাকচারটাকে ডটেড লাইনে রিপ্রেজেন্ট করব, বাট তার আগে আমাকে এগুলো এইভাবে রিপ্রেজেন্ট করে দেখাতে হবে ক্যানোনিক্যাল ফর্মসগুলো। আর রেজোনেন্স হাইব্রিডটাকে লাস্টে ডটেড লাইন করে রিপ্রেজেন্ট করব। তাহলে এটা দেখ কীরকম দাঁড়ায়, আর এখানে ডাবল বন্ডটা পড়ে গেছে, এখন ডাবল বন্ড, বিকজ লোন পেয়ারটা এখানে দিয়ে দিয়েছে। এটা কি হয়ে গেছে, একটা বন্ডও তুলে নিয়েছে, ও মাইনাস হয়ে গেছে। তো এটা একটা স্ট্রাকচার হলো তোদের কাছে। তো এটা যেহেতু লোন পেয়ার দিয়ে দিয়েছে, তাহলে এটা এখন পজিটিভ হয়ে যাবে। এর কাছে দুটো লোন পেয়ার ছিল, আর এর কাছে এখন কটা লোন পেয়ার হয়ে গেছে, আর নেগেটিভের জন্য একটা ইলেকট্রন পেয়ার চলে গেছে এর কাছে। ডান। এবার এটাকে আমরা যদি রেজোনেন্স হাইব্রিডটা এর দেখাই, এর রেজোনেন্স হাইব্রিডটা যদি শো করি, তাহলে তখন এটা আমরা ডটেড লাইন দিয়ে দেখাবো। RC OH ছিল, এখানে O ছিল, তাহলে এটা পার্শিয়াল ডাবল বন্ড, এটা পার্শিয়াল ডাবল বন্ড। সো দিস ইজ দ্য রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। রেজোনেন্স হাইব্রিডে দিস ইজ পার্শিয়ালি ডেল্টা প্লাস অ্যান্ড ডেল্টা মাইনাস। রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে এদের অ্যাভারেজ স্ট্রাকচার, সেটাতে তুই ডটেড লাইন দিয়ে দেখাবে। যেমন বেনজিনের ক্ষেত্রে ওটা দেখাবার একটু পরে ডট ডট লাইন দিয়ে দেখাতে পারিস। এটা ছাড়া আর কার কার হতে পারে, যদি নাইট্রেট থাকে কোনো জায়গায়, নাইট্রেট থাকলেও এরা কিন্তু এইভাবে বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারে। ধর নাইট্রেট রয়েছে, নাইট্রেট এইভাবে, এটা এই যে মাইনাসটা রয়েছে, আইদার লোন পেয়ার থাকতে পারে বা কোনো ইলেকট্রন এনরিচ এলিমেন্টও থাকতে পারে, নেগেটিভ চার্জ থাকলেও হবে কিন্তু, লোন পেয়ার অর নেগেটিভ চার্জড। এটা কী হতে পারে, এখানে ডোনেট করবে, এটার সঙ্গে সঙ্গে এখানে নিয়ে নেবে, তাহলে কী হবে, RN, এটা ডাবল বন্ড হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এবার এই যে প্লাসটা ছিল, সেই প্লাসটা এখনও থেকে গেছে। তাহলে আলটিমেটলি এটার স্ট্রাকচারটা কী হচ্ছে, এখানে দেখ আগে কটা লোন পেয়ার ছিল, 1 2 3 4 5 6, এখানে ছিল 1 2 3 4, তাহলে এখানে এখন হয়ে গেছে। এর রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারটা কীরকম হবে, এই হচ্ছে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার অফ RnO2, আর এর কাছে প্লাসটা ছিল সেটা থাকবে। তো এইভাবে আমরা রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারসগুলো ড্র করতে পারি। কার্বনেট আয়নসের সিমিলারলি ড্র করা যায়, CO3 মাইনাস, CO3 2 মাইনাস যেগুলো হয় কার্বনেট আয়ন, CO3 2 মাইনাস, তিনটে অক্সিজেন রয়েছে, ডাবল বন্ড করে রয়েছে,
টু মাইনাস রয়েছে মানে দুটো এখানে মাইনাস থাকবে, টু মাইনাস। তাহলে এবার এটার কাছে কটা ইলেকট্রন রয়েছে দেখ ভালো করে। তো এই মাইনাসটা যদি এখানে ডোনেট করে দেয় তাহলে এখানে যে ডাবল বন্ডটা ছিল এটা মুভ করে যাবে এর কাছে, ভালো মুভ করে, তাহলে কি দাঁড়ায় এটা ও মাইনাস ডাবল বন্ড হয়ে গেল। আচ্ছা এটা প্লাস হবে না, কারণ এর কাছে তো মাইনাস ছিল, এটা কেন প্লাস হবে? এটা মাইনাসটা দিয়েই ডোনেট করেছিল, এটাও পার্শিয়ালি ডেল্টা মাইনাস থাকবে। আচ্ছা এটা একটা ক্যানোনিক্যাল ফর্ম হয়ে গেল। সিমিলারলি এ ডোনেট করেছিল, এর কাছে চলে গেছে, এবার এ ডোনেট করতে পারে। এ যদি ডোনেট করে তাহলে এই স্ট্রাকচারটা এখন কীরকম শো করবে? তাহলে এখন এখানে ডাবল বন্ড চলে আসবে, এ ডোনেট করছে, ও মাইনাস ডাবল বন্ড ও মাইনাস, ডান। তাহলে এদের যে হাইব্রিড স্ট্রাকচারটা হবে, রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, সেটা কীরকম দেখতে হবে? এই যে কার্বন, অক্সিজেন, 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 প্রত্যেকের মধ্যে পার্শিয়ালি ডাবল বন্ড নেচার রয়েছে, প্রত্যেকটা বন্ডের মধ্যে দেখ, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস। এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড অফ দিস স্ট্রাকচার। আচ্ছা এবার এখানে একটা টার্ম আমাদের খুব ভালো করে জানতে হবে, দ্যাট ইজ কল্ড রেজোনেন্স এনার্জি। তো টার্মটা কি? রেজোনেন্স এনার্জি। হোয়াট ইজ রেজোনেন্স এনার্জি? ভেরি ভেরি ইজি। রেজোনেন্স এনার্জি, এই যে হাইব্রিড স্ট্রাকচারটা, এটা তো রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, এগুলো সবকটা মাথায় রাখবি। এই যে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার হয় এগুলোকে আমরা কি বলি? দিজ আর কল্ড ক্যানোনিক্যাল ফর্মস অফ ইচ আদার, দিজ আর কল্ড ক্যানোনিক্যাল ফর্মস অফ ইচ আদার। সো এই রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারটা ইজ অলওয়েজ মাচ মোর স্টেবল দেন দিস ক্যানোনিক্যাল ফর্মস। I repeat that resonance hybrid structure is always much more stable than the canonical forms. এবার কোয়েশ্চেন হচ্ছে এই যে হাইব্রিড স্ট্রাকচারটা তো স্টেবল, এগুলো কাদের থেকে? ক্যানোনিক্যাল ফর্মসের থেকে। তো যারা স্টেবল হয় তাদের কাছে এনার্জিটা লেস থাকে, তো এদের কাছে এনার্জি লেস আছে। তো এই যে লেস অ্যামাউন্ট অফ এনার্জিটা রয়েছে, তো এই এনার্জিটা ওরা ডিক্রিজ করে দিয়েছে অর রিলিজ করে দিয়েছে। সো যে অ্যামাউন্ট অফ এনার্জিটা ওরা রিলিজ করে দিয়েছে, এটা কেন রিলিজ করছে? ডিউ টু দ্য ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ইলেকট্রনগুলো এখান থেকে ডিলোকালাইজড হচ্ছে না, ওদের মেইন পজিশন থেকে ইলেকট্রনগুলো ডিলোকালাইজড হচ্ছে। সো ডিউ টু দিস ডিলোকালাইজেশন ওরা একটু স্টেবল হয়, আর এই স্টেবল হওয়ার জন্য ওরা এনার্জিটাকে কী করবে? রিলিজ করবে। ওই এনার্জিটা রেজোনেন্স এনার্জি ও ডিলোকালাইজেশন এনার্জি বলা হবে। So it is defined as the energy difference between the canonical form, between the resonance hybrid structure and the most stable canonical form. It is defined as the energy difference between the resonance hybrid structure and the most stable canonical structure.
এখান থেকে আরেকটা জিনিস আমরা জাজ করতে পারি এই যে রেজোনেন্স এনার্জির বেসিসে, যে এর যত ক্যানোনিক্যাল ফর্মস আসবে, মোর দ্য ক্যানোনিক্যাল ফর্মস অফ দ্য স্ট্রাকচার, গ্রেটার শুড বি দ্য ডিলোকালাইজেশন অফ এনার্জি অ্যান্ড হায়ার শুড বি দ্য রেজোনেন্স এনার্জি। তাহলে এখান থেকে একটা জিনিস কি জাজ করতে পারি, দ্য মোর দ্য ক্যানোনিক্যাল ফর্ম, greater should be the delocalization of electron and greater the more the canonical forms, greater should be the delocalization of electron and greater the resonance energy. And greater should be the stabilization. Greater should be the stability. এই রুলসগুলো পরেও পড়বো, তার মানে যার ক্যানোনিক্যাল ফর্মস যত গ্রেটার হবে তার কিন্তু তত রেজোনেন্স এনার্জিটা গ্রেটার হবে। রেজোনেন্স এনার্জি মানে কি, স্টেবল হওয়ার জন্য যতটা অ্যামাউন্ট অফ এনার্জি ও রিলিজ করছে, মোর স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম আর রেজোনেন্স হাইব্রিডের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা, রেজোনেন্স হাইব্রিডের এনার্জি সবচেয়ে লেস হয় সবসময়, বিকজ ওটা হচ্ছে মোর স্টেবল স্ট্রাকচার। তো তাহলে তার রেজোনেন্স এনার্জি যত গ্রেটার হতে পারে তার স্টেবিলাইজেশন তত গ্রেটার হবে, সিম্পল থিং। First rule, the resonance structure should contain the same position of nuclei, এই টার্মটার মানে কি, যেমন দেখ CO3 2- আয়ন আমরা করছিলাম, তো পরে যখন আমি রেজোনেন্স হাইব্রিডটা ফর্ম করছিলাম তখন কিন্তু ওর নিউক্লিয়াইগুলো, মানে এই যে নিউক্লিয়াইগুলো রয়েছে এদের কিন্তু, ওর অ্যাটমগুলো যে রয়েছে তাদের কি পজিশন চেঞ্জ করেছি না, পজিশন এদের কখনো চেঞ্জ হবে না, পজিশনটা ফিক্সড রেখে কাজ করতে হবে। সো এটা এখন O- হয়ে গেছে, ডাবল বন্ড ও, দিস ইজ O-, so position of the nuclei must remain same always. Okay, second যে রুল বলছে, all the resonance structures must contain the same number of unpaired electrons. তুই এটার মধ্যেই যদি আনপেয়ার্ড ইলেকট্রনসগুলো জাজ করিস তাহলে দেখবি এখানে যদি আমি আনপেয়ার্ড ইলেকট্রন জাজ করি 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, এটাই কটা থাকবে, এটা ছিল 1 2 3 4, কেন 4 ছিল, বিকজ বাকি চারটে এই বন্ডিংয়ে পার্টিসিপেট করে গেছে, ডান। এই কার্বনের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এবার যখন এর নেক্সট স্ট্রাকচারটা আমি দেখছিলাম, নেক্সট স্ট্রাকচারে দেখ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 and 3 4. So the total number of unpaired electron এখানে কটা ছিল, 6 and 6 12 and 4 16, এখানে জাজ কর 6 and 6 12 and 4 16. So the number of unpaired electron, total number of unpaired electron in all the resonance structures,
or all the canonical forms must be same. Third point, all the structures must have the same energy, nearly same energy. না না, এখানে বন্ড রোটেশনের কোনো ব্যাপার নেই তো। হোমোজিনিয়াস হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দেখ এগুলো তো হেটেরোজিনিয়াস, কার্বন আর অক্সিজেন দুটো ডিফারেন্ট ডিফারেন্ট, তো হেটেরোজিনিয়াস, তো হোমোজিনিয়াস তো না। হ্যাঁ 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 কোনো প্রবলেম নেই, অক্সিজেন নাইট্রোজেন থাকলেও সেমই হবে। আচ্ছা, তারপরে বলছে অল দ্য অ্যাটমস শুড হ্যাভ অক্টেট অফ ইলেকট্রনস। অল দ্য অ্যাটমস শুড হ্যাভ অক্টেট অফ ইলেকট্রনস। প্রত্যেকে কিন্তু অক্টেট ফিল আপ করতে হবে। ওকে, ক্লিয়ার, ডান। তো এটা ছিল আমাদের রুলস ফর রাইটিং রেজোনেন্স স্ট্রাকচার্স। এই রুলসগুলো অ্যাপ্লাই করে করে আমাদের রেজোনেন্স স্ট্রাকচার্সগুলো ড্র করতে হবে, আর রাইট। আচ্ছা, যেগুলো কিন্তু এই অক্টেট রুলটাকে ভায়োলেট করবে সেগুলোকে কিন্তু আমরা কনসিডার করব না, এটা লাস্টেই বলে দিলাম। এর একটা এক্সাম্পল দেখিয়ে দিই। ফর এক্সাম্পল ধর CH2 ডাবল বন্ড CH NH2, এটা ছিল NH2, এটা ধর NH3 প্লাস ছিল। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড চার্জ থাকলেও মেবি এটা হতে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড চার্জ থাকলেও এটা হতে পারে। সো এটাকে যদি আমরা জাজ করি, তো এই ডাবল বন্ডটা এখানে ধর মুভ করলো, তাহলে আলটিমেটলি কী হওয়ার কথা, CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড NH3। যদি এটা দেখিস তাহলে দেখ, এটা দেখে তো মনে হবে যে হ্যাঁ দিস ইজ পসিবল, বিকজ ডাবল বন্ডটা এখান থেকে শিফট করে গেছে ডিরেক্টলি, তো এটা প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস হওয়ার কথা, ইটসেলফ নাইট্রোজেন প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এটা নিউট্রাল হয়ে যাবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যদি দেখিস নাইট্রোজেন কটা বন্ড ফর্ম করেছে, এখানে 3টে, এখানে আবার 2টো, 5টা, তো এটা তো অক্টেট রুলটাকে ভায়োলেট করে দিচ্ছে। কেন? এখানে কটা রয়েছে, 2টো বন্ড মানে 4টে ইলেকট্রন, এখানে 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন, তো এখানে 10 ইলেকট্রনস হয়ে যাচ্ছে। সো ইট ভায়োলেটস দ্য অক্টেট রুল, দ্যাট ইজ ওয়াই উই ক্যান নট ডু দ্য রেজোনেন্স ফর দিস কাইন্ড অফ কম্পাউন্ডস। তো এই ক্যানোনিক্যাল ফর্মসগুলো কিন্তু পসিবল না। ডান, ওকে। এবার দেখব রিলেটিভ কন্ট্রিবিউশন অফ রেজোনেন্স স্ট্রাকচার্স। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকেই এক্সামের সব কোয়েশ্চেন্সগুলো আসবে, এই পয়েন্টসগুলো খুব ভালো করে জানতে হবে। আর রেজোনেন্স থেকে কোয়েশ্চেন আসবে, মাস্ট বি, আসবেই। রিলেটিভ কন্ট্রিবিউশন of resonance structures, রিলেটিভ কন্ট্রিবিউশন অফ রেজোনেন্স স্ট্রাকচার। এই যে রেজোনেন্স স্ট্রাকচারসগুলো রয়েছে তার কতটা কি কন্ট্রিবিউশন হবে, তার মানে এদের মধ্যে কে বেশি স্টেবল হবে কে লেস স্টেবল হবে, আমি এটা জাজ করতে পারি কি? হ্যাঁ, আর যদি জাজ করতে পারি তাহলে কিসের বেসিসে জাজ করব? এর কতগুলো রুলস রয়েছে। রুল নাম্বার 1 বলে অলওয়েজ যে স্ট্রাকচারগুলো ইনডিস্টিংগুইশেবল আর অফ ইকুয়াল এনার্জি, তারা ইকুয়ালি কন্ট্রিবিউট করে টু দ্য রেজোনেন্স হাইব্রিড।
তার মানে এটা একটা এক্সাম্পলের থ্রুতে তোদের বলি, স্ট্রাকচারস which are indistinguishable and are of equal energy structures which are indistinguishable and are of equal energy hence contribute equal towards the resonance hybrid. Towards the resonance hybrid. For example, ধর একটা বেনজিনের স্ট্রাকচার রয়েছে, তো এই স্ট্রাকচার দুটো তো ইনডিস্টিংগুইশেবল, এই দুটো স্ট্রাকচার ইনডিস্টিংগুইশেবল, এদের মধ্যে তুই আলাদা করে জাজ করতে পারবি না। বা ফর এক্সাম্পল ধর আরেকটা রয়েছে CH2, এখানে ধর ডাবল বন্ড ছিল, এই যে স্ট্রাকচারটা রয়েছে এটার থেকে যদি এটা ধর ট্রান্সফার্ড হলো, এই ডাবল বন্ডটা এখানে শিফট করে গেল, ডাবল বন্ড যদি শিফট করে তাহলে এটা ফর্ম করবে CH2 প্লাস। তো এই দুটো থেকে ইনডিস্টিংগুইশেবল, এই যে ক্যানোনিক্যাল ফর্মসগুলো রয়েছে এই দুটোকে তুই আলাদা করতে পারবি, অলমোস্ট ইকুয়াল, অলমোস্ট মানে কি ইকুয়াল, ইনডিস্টিংগুইশেবল, আলাদা করা যাবে না। তো এরা দুজন অলওয়েজ সেম কন্ট্রিবিউশন দেয় রেজোনেন্স হাইব্রিডে। সেম কন্ট্রিবিউশন মানে কি এই দুজনের স্টেবিলিটি সেম, এই দুজনকে আলাদা করবে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 কি বলে? Structures with more number of covalent bonds will contribute more towards the resonance hybrid. Structures with more number of covalent bond will contribute more towards the resonance hybrid. More towards the resonance hybrid. Example, হ্যাঁ যারা রেজোনেন্স করে তারা রিয়াকশনে কম পার্ট করে, একদম কারেক্ট। তার রিজন কি? রেজোনেন্স করলে তো স্টেবিলাইজড হচ্ছে, তো যারা নিজেরা স্টেবল হয়েই যাবে তারা তো বন্ডিং অবভিয়াসলি কোনো রিয়াকশনে পার্টিসিপেট করবে না ইজিলি। সবাই যে পার্টিসিপেট করতে, না যেগুলো অ্যানায়নিক রেজোনেন্স করবে না তা নয়, রেজোনেন্স সবাই করতে পারে যদি ফার্স্টের দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হয়, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, অর ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার অর চার্জ। এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হলে করতে পারে। যেমন দেখ অ্যানায়নরা তো পার্টিসিপেট করছিল, CO3 2- কার্বন অ্যানায়নরা ওরাও তো পার্টিসিপেট করছিল। যদি ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিলড হয় তাহলে পার্টিসিপেট করতে পারবে। তাহলে আমরা এখনও পর্যন্ত দেখলাম কারা পার্টিসিপেট করতে পারবে। এবার রেজোনেন্স স্ট্রাকচারসগুলো কী করে লিখতে হয় এখন আমরা দেখছি। পার্টিসিপেট করে তো সবাই ক্যানোনিক্যাল ফর্ম প্রিপেয়ার করে দিয়েছে, তাহলে কার ক্যানোনিক্যাল ফর্মটা বেশি স্টেবল হবে? আমাদের এক্সামে কোয়েশ্চেন এরকম করবে, দুটো ক্যানোনিক্যাল ফর্ম পাশে দিয়ে বলবে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, তখন আমাদের অ্যান্সার করতে হবে। তাই এই রুলসগুলো এখন বলছে যার মধ্যে কোভ্যালেন্ট বন্ড যত বেশি থাকবে সে তত বেশি স্টেবল হবে। এক্সাম্পল,
CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, এটা যদি রেজোনেন্স করে, ফর এক্সাম্পল রেজোনেন্সগুলো না স্টেপ বাই স্টেপ দেখাতে হয় যে এই ডবল বন্ডটা এখানে উঠবে, যার দিকে ডবল বন্ডটা উঠছে সে মাইনাস পাবে, যার দিক থেকে চলে যাচ্ছে সে প্লাস পাবে, কিন্তু এখানে আমরা ডিরেক্টলি শিফট করে করে দেখাচ্ছি। এটা যদি এখানে শিফট করে তাহলে এটা কী হবে, এর কাছে চলে যাবে, তাহলে এটা ওর কাছে চলে যাওয়া মানে আলটিমেটলি কী হচ্ছে, এটা যদি তুই আরও যদি ব্রেক করে করেই দেখাস, ধর ব্রেক করে করেই দেখা, এটা এখানে গেল, এটা যে এখানে যাবে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কী হবে CH2 সিঙ্গেল বন্ড CH মাইনাস, যে এটা মাইনাস হয়ে যাবে তার সাথে সাথে ধর এটাও চলে গেল, CH, তাহলে এটা এখান থেকে ডবল বন্ডটা চলে যাচ্ছে মানে এটা প্লাস, এ হয়ে যাবে মাইনাস, এ মাইনাস হচ্ছে মানে এখানে আবার ডবল বন্ডটা দিয়ে দেবে এই মাইনাসটা, তাহলে এটাকে এইভাবে দেখ, এই বন্ডটা এখানে পড়ছে, এখান থেকে তুলে নিচ্ছে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এ প্লাস হয়ে যাচ্ছে, এখানে ডাবল বন্ড পড়ে যাচ্ছে, এখানে CH2 ছিল, এটা হয়ে গেল মাইনাস, ডান। তো এই দুটো স্ট্রাকচার ফর্ম করলো ক্যানোনিক্যাল ফর্ম। এর সাথে সাথে আরেকটা স্ট্রাকচারও হতে পারে, এদিক থেকে এ দিচ্ছে, এর আরেকটা করেসপন্ডিং স্ট্রাকচার কী হতে পারে, এবার ধর এ দিল এদিকে, এ যদি এই ডাবল বন্ডটা এদিকে দেয় তাহলে কী হবে, CH2 CH ডাবল বন্ড CH2, তো এ যদি এবার দেয় ডাবল বন্ডটা এইদিকে দিয়ে দিচ্ছে, এটা উঠে গেল, তাহলে কী হবে, জাস্ট এটাই রোটেট করে যাবে না, এটা প্লাস, এখানে ডাবল বন্ড পড়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো এই তিনটে ক্যানোনিক্যাল ফর্মস আর পসিবল। ফর এক্সাম্পল এটা মাইনাস হয়ে যাচ্ছে, ওটা প্লাস হয়ে যাচ্ছে, এটা অলমোস্ট দেখ ইকুইভ্যালেন্ট, এটাকে রোটেট করলে ওটা হয়। তো এবার কোয়েশ্চেন হচ্ছে এর মধ্যে কোন ক্যানোনিক্যাল ফর্মটা মাচ মোর স্টেবল, যদি আমাকে কোয়েশ্চেন করে। তো অলওয়েজ রিমেম্বার, ওয়ান মেক্স মোর কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেন্স হাইব্রিড। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, ইফ দিস ইজ 3, সো অলওয়েজ 1 মেক্স মোর কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেন্স হাইব্রিড। তার রিজন কি, মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, এখানে দুটো, যদি আমি CH দেখ CH2 CH এটা সবার সেম রয়েছে, হাইড্রোজেনের বন্ডগুলো চেঞ্জ হচ্ছে না, শুধু এই বন্ডগুলো চেঞ্জ হয়েছে, তাহলে এখানে কটা ছিল, যদি এই বন্ড কাউন্ট করি, 2 3 5, আর এখানে 2 5টা, এখানে কটা আছে 1 2 4টে, এখানেও 4টে, তো মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড হচ্ছে কি এখানে, যত মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড থাকলে মোর কন্ট্রিবিউশন, যত বেশি কন্ট্রিবিউশন থাকবে তখন লিখে দিয়েছিলাম তত স্টেবল। ওকে, থার্ড পয়েন্ট আমাদেরকে ইন্ডিকেট করছে, থার্ড পয়েন্ট বলছে নেগেটিভ চার্জ যদি হয় আর কোথাও যদি পজিটিভ চার্জ ফর্ম করে, মাথায় রাখবি নেগেটিভ চার্জটা মোর ইলেকট্রোনেগেটিভ আয়নে থাকলে আর পজিটিভ চার্জটা যদি লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে থাকে, তাহলে ওটা কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেন্স হাইব্রিড শুড বি গ্রেটার। The structures with negative charge on the more electronegative atom and positive charge to the less electronegative atom will contribute greater towards the resonance hybrid
টুয়ার্ডস আ রেজোনেন্স হাইব্রিড। তার মানে যদি যে আমাদের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা রয়েছে সেটার যদি আমার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা যদি নেগেটিভ চার্জ হোল্ড করে আর ইলেকট্রোপজিটিভ এলিমেন্টটা মানে লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা যদি পজিটিভ চার্জ হোল্ড করে তাহলে ওটা স্টেবল, আদারওয়াইজ ওটা লেস স্টেবল হবে। ফর এক্সাম্পল ধর তোর কাছে এটা ছিল, কোনো একটা কিটোন ছিল, পিছের পার্টটা দেখতে পাচ্ছিস না, ধর কোনো একটা কিটোন ছিল। তো এবার এই কিটোনটার মধ্যে যদি আমরা রেজোনেন্স করতে চাই, ধর রেজোনেন্স হাইব্রিডটা কীরকম ফর্ম করলো, ধর এইভাবে এটা এই ডাবল বন্ডটা তুললো, এটা পজিটিভ হয়ে গেল। এবার এটার অল্টারনেটিভটা হতে পারে, আবার এটা অল্টারনেটিভটা কী হতে পারে, ডাবল বন্ডটা যদি কার্বন তোলে তাহলে কী হবে, অক্সিজেন প্লাস হয়ে যাবে। তো এদের মধ্যে কোন স্ট্রাকচারটা মোস্ট স্টেবল? ইফ দিস ইজ 1, দিস ইজ 2, না এটা 1, ফর এক্সাম্পল দিস ইজ 2 অ্যান্ড দিস ইজ 3,